উফ আপু, তুমি এত কিস করো কেন? মাত্র তো কিস করলাম, বাকি কিছু তো এখনো করিনি। বাকি কিছু মানে? এহ, যেভাবে বলছিস যেন কিছুই জানিস না। সত্যি বলছি আপু, তুমি কিসের কথা বলছো আমি তার কিছুই বুঝতে পারিনি। আমার কথা শুনে তানহা আপু একটু লজ্জা পাওয়ার ভান করে বলে, ওই যে জামাই বউ বাসর ঘরে যেগুলো করে ওইগুলো। কিন্তু আমরা তো আর জামাই বউ না, আমরা তো ভাই বোন। আমার কথা শুনে তানহা আপুর মুখটা গোমড়া হয়ে গেল। তখন আপু রেগে বলে, চুপ কর, তুই সবসময় এরকম পানসে কথা বলিস কেন? তোর কি একটুও ইচ্ছে হয় না? তোর কি আমাকে একটুও ভালো লাগে না? না হলে কি কেউ এভাবে একটা মেয়েকে মুখের উপর আমরা ভাই বোন বলতে পারে? আপু তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি কি ভুল কিছু বলেছি? আমরা তো সত্যিই ভাই বোন। তোমার রাগটা আমার কাছে খুব মিষ্টি লাগে সত্যি, কিন্তু ওইসব কথা কেন বলছো? মিষ্টি লাগে? তোর কাছে সবটাই ফাজলামো মনে হয় না? সব সময় এরকম ছেলে মানুষের মতো থাকবি তুই? আমি তোর মামাতো আপু, তাই না? কিন্তু তুই কি জানিস আমার কাছে তুই কি? ছোটবেলা থেকে আমি শুধু তোকেই পাশে দেখতে চেয়েছি, তোকেই ভালোবেসেছি। তানহা আপুর কথা শুনে আমি তো যেন আকাশ থেকে পড়লাম। আপু এটা কি বলল? উনি আমাকে ভালোবাসে? কিন্তু এটা কি করে সম্ভব? উনি তো আমার থেকে 3 বছরের বড়। আমি তখন আপুকে বলি, আপু তুমি কী সব বলছো? এটা কখনো সম্ভব না। তুমি আমার থেকে 3 বছরের বড়। তাছাড়া পরিবারে কেউ মেনে নিবে না। ভালোবাসা কখনো বয়স দিয়ে হয় না, মনটাই আসল। আর কি বললি, পরিবারের কেউ মেনে নিবে না? তুই শুধু একবার বল তুই আমাকে ভালোবাসিস, আমাদের পরিবারকে রাজি করানোর দায়িত্ব আমার। না আপু, আমি রাজি হতে পারবো না। তানহা আপু হঠাৎ যেন রেগে গেল। আপু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে, কি বললি? রাজি হবি না? এতক্ষণ সুন্দর করে বলছিলাম তাই। আমি যে তোকে কিছু করব না সেটা ভাবিস না। ভালোই ভালোই রাজি হয়ে যা, না হলে। আরে আপু, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে সব সময় বড় বোনের চোখে দেখেছি। বড় বোনের চোখে দেখেছিস তো কি হয়েছে? এখন থেকে বউয়ের চোখে দেখবি। না, আমি পারবো না। আমি এই কথা বলতেই আপু রেগে দরজার কাছে গিয়ে দরজা আটকে দেয়। তারপর ঠোঁট কামড়াতে কামড়াতে আমার দিকে আসে। আজকে তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না, চান্দু। দেখো আপু, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, না হলে। আমি কথা শেষ করতে পারলাম না, এর আগেই আপু আমার কাছে এসে আমার কলার ধরে আমাকে দাঁড় করালো। তারপর ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপরে উঠে বসে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই তানহা আমার ঠোঁটজোড়া দখল করে নেয়। আমি ছোটার চেষ্টা করি, কিন্তু বারবার শুধু ব্যর্থ হয়ে যায়। এরপর কতক্ষণ যে এভাবে চলল ঠিক জানা নেই। কিছুক্ষণ পর ওর দরজায় কেউ নক করলে আপু দ্রুত আমার ওপর থেকে উঠে পড়ে। আমি ওর সাথে সাথে উঠে আবার পড়ার টেবিলে বসে পড়ি। আপু দরজা খুললে দেখি কাজের মহিলা এসেছে। ও আপুকে বলে, ম্যাডাম মানে আমার আম্মু ডাকছে সন্ধ্যার নাস্তার জন্য। আপু তখন আচ্ছা বলে ভেতরে আসে। আপু আমার দিকে তাকাতেই হাসা শুরু করে। কি হয়েছে, এমন হাসছো কেন? আপু তখন আমার হাত ধরে আমাকে আপুর কোলে বসিয়ে ফোনের ক্যামেরার সামনে ধরে। তখন নিজেকে দেখে তো আমি অবাক হয়ে যাই। আসলে আমার পুরো ঠোঁটে আপুর লিপস্টিকের দাগ লেগে আছে। আপু তখন তার ওড়না দিয়ে আলতো করে আমার ঠোঁট মুছে দেয়। ঠোঁটে লেগে থাকা লিপস্টিকের দাগটা তখন তানহা আপু ওর ওড়না দিয়ে আলতো করে মুছে দিচ্ছিল। তখন আমার বুকের ভেতর কেমন একটা তোলপাড় শুরু হলো। কিছুক্ষণ আগে আমার সাথে যা ঘটল তা যেন আমি স্বপ্নেও ভাবিনি। এই তানহা আপু যে সবসময় আমাকে শাসন করে, মিষ্টি করে বকা দেয়, সে কিনা আজ এমন কাণ্ড করে বসলো। আচ্ছা, এখন নিচে চল, নাস্তা করে নিবি। আর সাবধান, যদি এখনকার কোনো কথা বলতে যাস তাহলে। এই তানহা আপু যে সবসময় আমাকে শাসন করে, মিষ্টি করে বকা দেয়, সে কিনা আজ এমন কাণ্ড করে বসলো। ওর চোখে সেই আগের রাগী অথচ দুষ্টুমি ভরা হাসিটা।
এই হাসিটাই যেন আমার সব রাগ আর বিরক্তি ভুলিয়ে দেয়। কিন্তু না, রাগলে চলবে না। আমার মুখটা এখনও সঠিকভাবে কাজ করছে না। আমি কোনো মতে ওর কোল থেকে উঠে দাঁড়াই। চলো। শুধু এতটুকুই বলতে পারলাম। আমার গলা শুকিয়ে কাঠ, ভেতরের সব সাহস যেন মুহূর্তের মধ্যে উধাও। ওর কাছে এখন আমি একজন শিকারের মতো, আর ও হলো সেই শিকারী। নিচে নামার সময় সিঁড়িতে আমার পাশে এসে দাঁড়ালো আপু। কানে ফিসফিস করে বলল, কি হলো, এখনো চুপ করে আছিস কেন? তোর রাগ হয়নি নাকি অন্য কোনো অনুভূতি হচ্ছে? আপু, এটা ঠিক না। তুমি যা করেছো, প্লিজ আর কখনো এরকম করবে না। কবে কি করব সেটা তুই ঠিক করে দিবি? ভুলে যাস না, তুই আমাকে ভালোবাসিস না বললেও আমি কিন্তু তোকে ভীষণ ভালোবাসি। আজ যেটুকু হলো সেটা ছিল তোর না বলার শাস্তি। আর পরের বার শাস্তিটা আরো বেশি মিষ্টি হবে। আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ও এমনভাবে চেপে ধরলো যেন বোঝাতে চাইল, এখন থেকে তুই আমারই সম্পত্তি। তারপর ডাইনিং রুমে যেতে দেখি আমার বাবা মা আর মামামি, অর্থাৎ আপুর বাবা মা সবাই গল্প করছে আর নাস্তা করছে। আমরা যেতেই আমার আম্মু হেসে আপুকে বলে, কিরে তানহা, আবির ভালোভাবে পড়ছে তো? ফুপি, এই বেয়াদবটা বারবার শুধু পালিয়ে যেতে চাই। তাহলে তুমিই বলো আমি কি করে ওকে পড়াবো? শেষে এমন অবস্থা হয়েছে আমি দরজা আটকে রেখেছিলাম যাতে পালাতে না পারে। এই কথা শুনে তো আমি পুরো অবাক। আমি এমনটা কখন করলাম? সেখানকার সবাই এগুলো শুনে হাসছে। একদম ঠিক করেছিস তানহা, এখন থেকে দরজা দিয়ে রাখবি, তাহলে আর পালাতে পারবে না। তুই যে কদিন আছিস আবিরকে একটু ভালোভাবে পড়া। ফুপি, তুমি চিন্তা করো না, আমি ভালোভাবেই পড়াবো। প্রয়োজন হলে সারা রাত পড়াবো। না না, সারা রাত পড়ানোর দরকার নেই, নাহলে পরে দুজনেই অসুস্থ হয়ে পড়বি। আমরা তখন বসে পড়ি। তারপর নাস্তা করে আমি একটু ড্রয়িং রুমে বসে যেই টিভিটা অন করছিলাম তখনই আপু বলে ওঠে, এই, তুই যদি 1 মিনিটের মধ্যে রুমে না আসিস তাহলে এক্ষুনি আমি ফুপির কাছে বিচার লাগাবো। কোন মাইনকার চিপায় পড়লাম রে ভাই। আসলে তানহা আপুরা কয়েকদিনের জন্য আমাদের বাসায় বেড়াতে এসেছে। আপু যখনই বাড়িতে আসে তখনই আম্মু আপুকে বলে আমাকে পড়াতে, আর আমিও রাজি হই। কিন্তু আপু আমাকে পড়াই কম আর এগুলো করে বেশি। কোনগুলোর কথা বললাম সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমি তখন আর দেরি করলাম না, রুমের দিকে পা বাড়ালাম। পরে আম্মুকে কি বানিয়ে বলে ফেলে সেই ভয়ে আমি রুমে ঢুকে ভেতরে গিয়ে দেখি কেউ নেই। ঠিক তখনই পেছন থেকে তানহা দরজা লাগিয়ে দেয়। আসলে ও এতক্ষণ দরজার পাশেই লুকিয়েছিল। তখন তো কাজের লোকটার জন্য বেঁচে গিয়েছিলি, কিন্তু এখন কিভাবে বাঁচবি? দেখো আপু, এসব করা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তানহা আপুর মুখের দিকে তাকিয়ে কথাটা বলার পর আমার গলাটা ভয়ে শুকিয়ে গেল। এই আপুটা 1 মিনিটের মধ্যে তার পুরো রূপ পাল্টে ফেলতে পারে। 1 সেকেন্ড আগে হয়তো মিষ্টি হেসে আমার মায়ের সাথে কথা বলছিল, আর এখন তার চোখে দুষ্টুমি আর জোরের এক অদ্ভুত মিশ্রণ। সে দরজা লাগিয়ে আমার দিকে এমনভাবে এগিয়ে আসছিল যেন আমি কোনো নিরীহ শিকার আর সে হলো ক্ষুধার্ত শিকারী। ঠিক হচ্ছে না, কিন্তু আমার কাছে তো খুব ঠিক মনে হচ্ছে। চান্দু, তুই জানিস আমার কাছে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমার ভালোবাসাটাকে তুই পাত্তা দিচ্ছিস না। আর ভালোবাসার মানুষকে যখন কেউ পাত্তা দেয় না তখন তাকে বাধ্য করতে হয়, তাই না? আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পেছনেই টেবিল। আমার পিঠ টেবিলে ঠেকে গেল। আপু তখন 2 হাত দিয়ে আমাকে দুপাশ থেকে আটকে ধরল, যেন সে নিজেই আমার জন্য একটা দেওয়াল। আপু প্লিজ, আমি এসবের জন্য প্রস্তুত না। তুমি কেন বুঝতে পারছো না? আমি সবসময় তোমাকে আমার বড় আপুর মতোই সম্মান করে এসেছি। বড় আপু? আজও তুই এই কথাটা বললি আবির? সে নিচু স্বরে বলল, কিন্তু সেই স্বরের আঘাত যেন আমার বুকে বাজল। গত 15 বছর ধরে আমি তোকে বড় আপুগিরি করে আসিনি, আমি তোকে ভালোবেসেছি। এই 15 বছরের ভালোবাসা তুই এক কথায় বড় আপু বলে উড়িয়ে দিবি?
তার চোখ জলে ভরে উঠছিল। আমাকে অবাক করে দিয়ে সে হঠাৎ টেবিলের ওপর রাখা একটা গল্পের বই সজোরে দূরে ছুঁড়ে মারল। প্রচণ্ড শব্দে বইটা দেওয়ালে ধাক্কা খেল। আমি চমকে উঠলাম। আপুর এই রূপটা আমি আগে কখনো দেখিনি। সে কাঁদছে আর রাগছে। তুই কোনো দিন আমার মনের কথা বুঝলি না, ভালোবাসার মানে বুঝলি না। আর তোর ওই পাঁচশে না শোনার জন্যে আমি তোর কাছে আসিনি। তুই আমার স্বামী হবি, তোকে আমার ভালোবাসতেই হবে আবির। এক মুহূর্তের জন্য আমার ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। হ্যাঁ, সে রাগী, হ্যাঁ সে জোর করছে, কিন্তু তার চোখে জল আর তার তীব্র ভালোবাসা মেশানো কথাগুলো আমার ভেতরের কোনো এক শক্ত দেওয়াল যেন টলিয়ে দিচ্ছিল। আপু, কাঁদো না প্লিজ। তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে হয়তো আমি এত জোর করতাম না, কিন্তু তুই যখন সব সময় আমাকে দূরে সরিয়ে দিস তখন আমার আর কোনো পথ থাকে না আবির। তুই কেন বুঝতে পারিস না? তোর ওই হাসিটা, তোর ওই নিষ্পাপ চোখ দুটো আমাকে পাগল করে দেয়। আমি তোকে শুধু একটা দিনের জন্যে না, সারা জীবনের জন্যে আমার পাশে চাই। কিন্তু পরিবার, তারা কিভাবে মেনে নেবে? সমাজের লোক কি বলবে? মামা মামি? সমাজ যারা আমাদের বিয়ে দিতে রাজি হবে না তারা কি আমাদের ভরণ পোষণ দেবে? তাদের কথায় আমাদের জীবন চলবে? আমি জানি আমাদের এই সম্পর্কের জন্য প্রথমে সবাই রেগে যাবে, কিন্তু তুই যদি আমার হাত ধরে থাকিস তবে আমি সবাইকে রাজি করিয়ে নেব। সব দায়িত্ব আমার। তুই শুধু একবার বল তানহা, আমি তোর পাশে আছি। একবার বল আমার ওই বড় আপুগিরি করা আপুটাকে আমার বউ হিসেবে চাই। সে ঝুঁকে এলো। এবার আর কোনো জোর ছিল না, ছিল এক গভীর আবেদন। তার চোখ দুটো আমার চোখের দিকে তাকিয়ে উত্তর খুঁজছিল। ঘরের পরিবেশ হঠাৎ করেই কেমন যেন থমথমে আর ভারী হয়ে উঠল। আমার বুকের ভেতর এক কঠিন যুদ্ধ শুরু হলো। একদিকে আমার দ্বিধা, ভয় আর সমাজ পরিবারের চিন্তা, অন্যদিকে তানহা আপুর পাগলের মতো ভালোবাসা, যার টানে আমার মনও যেন একটু একটু করে গলে যাচ্ছিল। আমি নিজের অজান্তেই তার গাল স্পর্শ করলাম। তার ত্বক এত নরম কেন? কিছুক্ষণ আগের সেই রাগী আপুটা কোথায় গেল? তুই কি আমার কথা ভাববি আবির? তুই কি আমাকে একটা সুযোগ দিবি? অন্তত এই কয়েকটা দিন আমাকে তোর বইয়ের মতো ভাবতে পারিস না? একটা চেষ্টা তো করতেই পারি আমরা, তাই না? যদি চেষ্টা করিস তবে কথা দিচ্ছি এই শাস্তির চেয়েও লক্ষ গুণ বেশি মিষ্টি উপহার পাবি। আমি তখনও দ্বিধায় ভুগছি, কিন্তু আমার হাতটা তখন তানহার পিঠ জড়িয়ে ধরেছে। আমি সত্যিই জানি না কেন আমার ভেতর থেকে যেন একটা দুর্বল কণ্ঠস্বর বেরিয়ে এলো। আচ্ছা ঠিক আছে। সত্যি তুই রাজি আবির? আমার মাথা নাড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না। আমার ভেতরটা যেন হঠাৎ করে ভয় আর উত্তেজনায় ভরে গেল। কিন্তু কিন্তু তোমাকে কথা দিতে হবে, তুমি আর জোর করবে না, অন্তত আমি যতক্ষণ না পুরোপুরি প্রস্তুত হচ্ছি। ঠিক আছে, কথা দিলাম আমি আর কোনো জোর করব না। কিন্তু আবির, মনে রাখিস সুযোগটা কিন্তু আমি নষ্ট হতে দেব না। এই কয়েকটা দিনে আমি প্রমাণ করে দেব কেন আমি তোর বউ হতে চাই। এই কথা বলেই সে হঠাৎ আমার ঠোঁটে একটা হালকা চুমু খেলো, যা ছিল আগেরটার চেয়ে সম্পূর্ণ আলাদা, নরম, মিষ্টি আর সতর্ক। সে নিজেকে সরিয়ে নিল, কিন্তু তার চোখে তখন দুষ্টুমি আর বিজয়ের হাসি। চল এখন নিচে, সবাই নাস্তার জন্য অপেক্ষা করছে। আর নিচে গিয়ে কিন্তু তুই শুধু আমার কথা শুনবি। আমি শুধু মাথা নাড়লাম। তার রাগী আপু রূপটা এখন অদৃশ্য। তার বদলে এলো এক অধিকার বোধে ভরা প্রেমিকা। আমি বুঝতে পারছিলাম আমি এক নতুন ফাঁদে পা দিয়েছি। এটা কি ফাঁদ নাকি ভালোবাসার শুরু, তা সময়ই বলবে। দরজার বাইরে পা রাখার সাথে সাথেই আমার মনে হলো আমার আর তানহা আপুর ভেতরের সেই গোপন চুক্তিটার ভারে যেন পুরো পৃথিবীটা থমকে গেছে। মিনিট খানেকের আগে সেই বদ্ধ ঘরে যা ঘটে গেছে তার রেশ এখনও আমার ঠোঁটে লেগে আছে। একটা নরম চুমু, যা ছিল এক জোরপূর্বক আত্মসমর্পণের মিষ্টি প্রতীক। তানহা আপু এখন শান্ত, তার চোখে নেই সেই পাগলের মতো রাগ, নেই কোনো জোর।
তার বদলে এখন সেখানে এক চাপা উত্তেজনা আর এক বিজয়ী হাসি, যা শুধু আমি দেখতে পাচ্ছি। সে আমার হাত ধরে নিচে নামছিল, যেন এই মুহূর্তে আমি তার খেলার পুতুল, আর সে হচ্ছে সেই পুতুলের একচ্ছত্র অধিকারিণী। নিচে ড্রয়িং রুমের লাগোয়া ডাইনিং টেবিলে সবাই বসে আছেন, আমার আম্মু আব্বু এবং মামা মামি। আমি জানি সবাই স্বাভাবিকভাবেই বসে আছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যেন তারা প্রত্যেকেই আমাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি তানহা আপুর কাছ থেকে একটু দূরে সরে যেতে চাইলাম, কিন্তু তার হাতের বাঁধন ছিল লোহার মতো শক্ত। ডাইনিং টেবিলে গিয়ে তানহা আপু আম্মুর ঠিক পাশের চেয়ারটায় না বসে আমাকে টেনে নিয়ে গিয়ে বসালো তার একেবারে লাগোয়া চেয়ারে। মামি, আবিরকে আমার পাশে বসতে দাও, আজ আমি নিজ হাতে খাইয়ে দেব। মামি হাসলেন। মামির চোখে কোনো অস্বাভাবিকতা দেখলাম না, কিন্তু আমার আম্মু আমার দিকে তাকিয়ে এমন এক হাসি দিলেন যাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি হয়তো কিছু একটা আন্দাজ করছেন। তা বেশ তো, আবিরের তো কপাল ভালো। আমার ছেলেটা তো খেতে একদমই ভালোবাসে না, সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে। আজ তো আমার তানহা তাকে খাইয়ে দেবে। তানহা আপু আমার দিকে ঝুঁকে এলো। সে মিষ্টি হেসে বলল, কিন্তু সে মিষ্টি হাসির আড়ালে আমি তার চোখ দুটোতে এক কঠোর নির্দেশ দেখতে পেলাম। চুপচাপ খা চান্দু, এখানে কোনো বড় আপু নেই, আছে শুধু তোর হবু বউ। আর বউয়ের কথা না শুনলে কিন্তু শাস্তি পেতে হবে, মনে আছে তো? আমি ভয়ে এবং অস্বস্তিতে মাথা নিচু করে ফেললাম। তানহা আপু তারপর সবার সামনে প্লেটে নিজের হাতে মাছ ভাত তুলে নিয়ে আমার মুখের সামনে ধরল। এই প্রথমবার সে সবার সামনে আমার প্রতি এমন অধিকার দেখাচ্ছে। আমার গলা দিয়ে খাবার নাম ছিল না। আমি চারপাশে তাকালাম। আমার আব্বু হাসছেন, মামা মামি নিজেদের মধ্যে কথা বলছেন। কেউ বুঝতে পারছে না এই মাছ ভাতের প্রতিটি গ্রাসে মিশে আছে তানহা আপুর তীব্র অধিকার আর আমার অসহায়তা। হে আবির, আজ তো তোর কোনো কথাই নেই। সাধারণত তানহার সাথে তোর খুনসুটি লেগেই থাকে, আজ এত চুপ কেন বাবা? তানহা আপু সুযোগটা কাজে লাগালো। ফোপা, আসলে কি জানেন, ওকে এখন বেশি কথা বলতে বারণ করেছি। সামনে ওর পরীক্ষা, তাই মনোযোগ দিয়ে পড়া দরকার। আমি ওকে বলেছি শুধু আমার কথা শুনবে আর পড়বে। পরীক্ষা? আমার তো কোনো পরীক্ষা নেই, কিন্তু আমি প্রতিবাদ করতে পারলাম না। প্রতিবাদ করলেই যে সে রাতে আবার কোন শাস্তির নাম করে জোর করবে, সেই ভয় আমাকে একদম চুপ করিয়ে দিল। খাবার শেষে আব্বু আম্মু বেড়াতে এসেছেন, তাই তারা মামা মামির সাথে গল্প করতে বসলেন। আমি সুযোগ বুঝে নিজের ঘরে পালাতে চাইলাম, কিন্তু তানহা আপু আমার পথ আগলে দাঁড়ালো। কই যাচ্ছিস স্বামী? আপু, আমি একটু পড়তে যাচ্ছিলাম। তুমি বলেছিলে না? বলেছি তো, কিন্তু আমার ঘরটা তো তোর ঘরের চেয়ে বেশি শান্ত। চল একসাথে পড়া যাক। আর শোন, সে আরেকটু কাছে এলো, এমনভাবে যেন শুধু আমার কানের কাছেই তার কথাগুলো পৌঁছায়। আজ রাতে কিন্তু তোর আলাদা করে শোবার কোনো সুযোগ নেই চান্দু। কালকে তুই আমাকে একটা সুযোগ দেওয়ার কথা বললি, মনে আছে তো? চল এখন থেকে শুরু করি। আজ তুই আমার ঘরে। আমার বুক ধড়ফড় করে উঠল। তার মানে সে তার প্রথম পদক্ষেপ এখনই নিচ্ছে? আমি তাকে কি বলে থামাবো? আমার দ্বিধা, ভয় আর এক গভীর তীব্র উত্তেজনা সব মিলিয়ে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। আমি শুধু ফিসফিস করে বলতে পারলাম, কিন্তু মামা মামি দেখলে কি হবে? তারা তো জানে তাদের আদরের মেয়েটা কত রাগী আর ছেপি। আমি তাদের বুঝিয়ে নেব, তুই শুধু আমার দিকে তাকিয়ে থাক। যা হবে সব আমার দায়িত্ব। এই কথা বলেই সে আমাকে আবার হাতে ধরলো এবং টেনে তার ঘরের দিকে নিয়ে গেল। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো টানেলের ভেতর দিয়ে চলেছি, যার শেষে কি অপেক্ষা করছে তা আমি জানি না। মুক্তি নাকি এক মিষ্টি ফাঁদ। তানহা আপুর ঘরের দরজা বন্ধ হলো। এক মুহূর্তের জন্য মনে হলো যেন বাইরে জগতের সব শব্দ আর চিন্তা এই রুমের সিলিং ফ্যানের নিচে এসে থমকে গেছে। দেওয়ালগুলো যেন আমাদের নতুন গোপন সম্পর্কের সাক্ষী।
তানহা আপু দরজা লক করে আমার দিকে ঘুরল। তার মুখে এখন আর কোনো দুষ্টু হাসি ছিল না, ছিল এক দৃঢ় অচঞ্চল সংলাপের ছাপ। দেখ আবির, এখন কোনো দ্বিধা নয়, কাল সকালে আন্টি আঙ্কেল চলে যাবেন, আর তার আগে আমাদের এই ব্যাপারটা পরিষ্কার করে ফেলতে হবে। কি পরিষ্কার করবে আপু? আমি আমি বুঝতে পারছি না। নাটক করিস না চান্দু, তুই তো জানিস আমরা কি নিয়ে কথা বলছি। তুই আমাকে একটা সুযোগ দিবি বলেছিস, আর আমি সেই সুযোগটা নিতে দেরি করতে চাই না। চল এখনই নিচে যাই। এখনই? আমার বুকটা ধড়ফড় করে উঠল। আমি ভেবেছিলাম সে হয়তো আমাকে তার ঘরের ভেতর কোনো মিষ্টি উপহার দিয়ে তার অধিকার প্রমাণ করবে, কিন্তু এত দ্রুত পরিবারের সামনে ব্যাপারটা টেনে আনবে তা আমি ভাবিনি। আপু প্লিজ একটু ধীরে, আমরা আর একটু সময় নেই। এভাবে হুট করে বললে সবাই খুব রেগে যাবে। রেগে তো যাবেই, রাগ করার অধিকার তাদের আছে, কিন্তু মনে রাখিস ভালোবাসা জেদ করতে শেখায়। আর তুই আমাকে একটা কথা দিয়েছিস, তুই আমার পাশে থাকবি। এখন সেই কথা রাখার সময়। সে এক মুহূর্ত অপেক্ষা না করে আমার হাত ধরল এবং দরজার দিকে হাঁটতে শুরু করলো। তার দৃঢ়তা দেখে আমার মনে হলো যেন সে নিজেই পুরো একটা সেনাবাহিনী। সে যা করার সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে তাকে কেউ ফেরাতে পারবে না। আমরা যখন ড্রয়িং রুমে ফিরলাম তখন আম্মু আব্বু মামা এবং মামি সবাই বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন আর গল্প করছিলেন। স্বাভাবিক গৃহস্থালী পরিবেশ। বাবা মা ফুপি ফুপা, আপনারা সবাই শুনুন। তার কণ্ঠস্বর শুনে সবাই চমকে গেলেন এবং আমাদের দিকে তাকালেন। আম্মা আব্বুর চোখে ছিল কৌতূহল আর মামা মামির চোখে ছিল উদ্বেগ, কারণ তারা তানহার এই জেদি স্বভাব ভালো করেই জানেন। কি রে তানহা, কি হয়েছে তোর? এভাবে হাঁসফাঁস করছিস কেন? তানহা আপু তখন আমার হাতটা আরও শক্ত করে ধরল, যেন সে সবার সামনে ঘোষণা করছে যে আমি তার সম্পত্তি। আমার কান গরম হয়ে আসছিল। আমি চাইছিলাম মাটির দুভাগ হয়ে যাক আর আমি তার ভেতরে সেধিয়ে যাই। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আবির আর আমরা বিয়ে করতে চাই। মুহূর্তের জন্য ঘরে নেমে এলো নীরবতা, যেন কেউ নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। মামার হাতের চায়ের কাপটা সামান্য কেঁপে উঠল। আম্মুর মুখটা বিবর্ণ হয়ে গেল। প্রথম কথা বললেন আম্মু, মানে ফুপি। তার চোখ দুটো যেন রাগে আর দুঃখে জ্বলছিল। তানহা, এটা কেমন ঠাট্টা? তোর লজ্জা করছে না? আবিরকে তুই ছোটবেলা থেকে দেখছিস, তুই ওর বড় আপু, কি সব বলছিস? আন্টি, আমি কোনো ঠাট্টা করছি না। আমি আবিরকে গত 15 বছর ধরে ভালোবাসি, বড় আপু হিসেবে নয়, আমার জীবন সঙ্গী হিসেবে। আমার এই ভালোবাসাটা কি কোনো ছেলে খেলা নয়। তানহা, বাড়াবাড়ি করিস না। আবির তোর মামাতো ভাই। সমাজের লোক কি বলবে? আমরা কি মুখ দেখাবো না? সমাজ? যখন আমরা দুজন দুজনকে ভালোবেসে একসাথে থাকবো তখন সমাজ আমাদের কিছু বলবে না। আর যদি কেউ কিছু বলে আমি একা তার জবাব দেব। আমার জীবন আমি চালাবো, আপনারা নন। তানহা আপু তখন আমার দিকে তাকালো। তার চোখ দুটো আমাকে সমর্থন দেওয়ার জন্য জোর করছিল। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো যদি এই মুহূর্তে আমি সরে দাঁড়াই তাহলে তার 15 বছরের ভালোবাসাকে আমি পায়ে মারিয়ে দেব। আমি দীর্ঘ এক নিঃশ্বাস নিলাম। এটা এখন আর শুধু তার যুদ্ধ নয়, আমারও যুদ্ধ। আব্বু আম্মু, তানহা আপু যা বলছে সেটা সত্যি। আমিও তাকে ভালোবাসি। আমি তাকেই আমার বউ হিসেবে চাই। আমার এই একটা কথাই যেন ঘরে আগুন লেগে গেল। আম্মু প্রায় কেঁদে উঠলেন। তুই কি বলছিস আবির? তোর কি মাথা খারাপ হয়ে গেল? এই আবিরের আব্বু, তুমি কিছু বলো। আব্বু শান্ত প্রকৃতির মানুষ। তিনি এতক্ষণ সব কিছু শুনছিলেন। তিনি একবার তানহার দিকে তাকালেন, তারপর আমার দিকে তাকালেন। তিনি আমাদের দুজনের দৃঢ়তা বুঝতে পারলেন। তানহা, আবির, তোরা আমাদের বড় ভুল বোঝাবুঝির মধ্যে ফেলে দিলি। এই সম্পর্ক এত সহজ নয়। আমরা এটা নিয়ে কথা বলবো, অনেক কথা বলার আছে। মামি ততক্ষণে প্রায় কান্নায় ভেঙে পড়েছেন।
মামা হতাশ হয়ে সোফায় বসে পড়লেন। আমি জানি এই সমস্যার সমাধান 1 মিনিটে হবে না, কিন্তু আজ আমরা যে দেওয়াল তুলে দিলাম তার কেউ ভাঙতে পারবে না। আমি হয়তো জোরের শিকার, কিন্তু সেই জোরের ভেতরেই আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি। তানহা আপু তখনও আমার হাত ধরেছিল। তার মুখ উজ্জ্বল, তার চোখে ছিল বাঁধ নামানা এক আনন্দ। সে জিতে গেছে। ভালোবাসার প্রথম যুদ্ধে সে বিজয়ী। ড্রয়িং রুমের সেই নীরবতা যেন একটি পাহাড়ের মতো ভারী হয়ে আমাদের শ্বাসরুদ্ধ করে রেখেছিল। আব্বুর কথা শোনার পর আম্মু, মামা এবং মামি সবাই স্তব্ধ। তাদের চোখে রাগ, হতাশা আর অবিশ্বাস সব কিছুর এক মিশ্রণ। কিন্তু আব্বু, তিনি শান্ত, যেন এই মুহূর্তে তিনি পরিবারের অভিভাবক হিসেবে কঠিন সিদ্ধান্তটি নেওয়ার জন্য প্রস্তুত। আব্বু সোফা থেকে উঠে দাঁড়ালেন। তিনি প্রথমে মামা মামির দিকে তাকালেন, তারপর আম্মুর দিকে। তার দৃষ্টি ছিল স্থির। আমি জানি এই সম্পর্ক স্বাভাবিক নয়, সামাজিক দৃষ্টিকোণ থেকে এর অনেক বাধা আছে, কিন্তু আমি একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি, তানহা আর আবির, এদের দুজনের চোখেই নিজেদের প্রতি গভীর টান আছে। বিশেষ করে তানহা, তার ভালোবাসাটা 15 বছরের, আর সেটা কোনো ছেলে খেলা নয়। আব্বু তখন আমাদের দিকে তাকালেন। আমার বুক তখনও জোরে জোরে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, তোরা যেহেতু দুজন দুজনকে এতটা ভালোবাসিস, তাই আমরা রাজি। তোরা নিজেরা যদি সুখে থাকতে পারিস, সেখানে আমাদের কোনো সমস্যা নেই। আব্বুর এই কথাগুলো শুনে মনে হলো যেন পুরো ঘরের বাতাস এক লহমায় হালকা হয়ে গেল। তানহা আপু আনন্দে আমার হাতটা আরও জোরে চেপে ধরল। আম্মু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে চাইলেন। কি বলছো তুমি? এত সহজে মেনে নেবে? অন্তত আরো কিছুদিন ভাবা উচিত ছিল। আর ভেবে কি হবে? ওরা যদি আজ নাও শুনে, কাল পালাবে। তার চেয়ে আমরা যদি ওদের পাশে দাঁড়াই, তবে ওরা আমাদের সম্মান দেবে। আর ওদের এই জেদের আগুন সহজে নিভবে না, বরং আরও বড় হবে। আমি ওদের এই ভালোবাসাটাকে সম্মান জানাতে চাই। মামা মামি একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে ছিল পরাজয়ের ছাপ। তারা জানতেন তানহার জেদের সামনে আব্বু যখন একবার সায় দিয়ে দিয়েছেন, তখন আর পিছু হাঁটা সম্ভব নয়। তোমার যখন মত আছে ফুপা, তাহলে আর আমাদের কিছু বলার নেই। এদের যা খুশি তাই হোক, তবে যা করার দ্রুত করো। আমি দেখলাম তানহা আপুর চোখ আনন্দে চিকচিক করছে। সে তার দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হওয়ার প্রথম ধাপ পার করল। আব্বু তখন ফোন হাতে নিলেন। ঠিক আছে, দেরি করার কোনো মানে হয় না। আজ রাতেই সব কিছু হবে। আনুষ্ঠানিকতা পরে করা যাবে। বিয়েটা আজই পড়ানো হোক। ঘরের মধ্যে এক অদ্ভুত ব্যস্ততা শুরু হলো। মামা দ্রুত পরিচিত এক কাজীকে ফোন করলেন, যিনি অল্প সময়ের মধ্যে আসতে পারবেন। আম্মু আর মামি চোখে জল নিয়েও দ্রুত কিছু মিষ্টি মুখ এবং আনুষাঙ্গিক জিনিসপত্র গোছাতে লাগলেন। সবাই যেন এক ঘোরের মধ্যে কাজ করছেন। আমি তখনও এক প্রকার ঘোরের মধ্যে। মাত্র কয়েক ঘন্টা আগেও আমি ছিলাম আমার মামাতো বোনের সাথে এক গোপন যুদ্ধের শিকার, আর এখন আমি সেই বোনের সাথেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি। আমার দ্বিধা, ভয় সব কিছু যেন এই আকস্মিক সিদ্ধান্তের নিচে চাপা পড়ে গেল। রাত তখন প্রায় 10টা। কাজী সাহেব এলেন। সাধারণ পোশাক, কিন্তু পবিত্রতার এক আবহাওয়া। কাজী সাহেবের সামনে বসে আছে তানহা আপু, আর ঠিক তার পাশে আমি। আমার চারপাশে আমার পরিবার, যারা কিছুক্ষণ আগেও এই সম্পর্ককে ঘৃণা করছিল, আর এখন তারাই এই সম্পর্ককে বৈধতা দিতে প্রস্তুত। কাজী সাহেব যখন জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার স্বামী হিসেবে আবিরকে কবুল করতে রাজি? তানহা আপু বিন্দুমাত্র দ্বিধা না করে দৃঢ় কণ্ঠে উত্তর দিল, কবুল। আর যখন আমার পালা এলো, আমার মনে পড়ল তানহার সেই পাগলের মতো ভালোবাসা, তার চোখের জল, আর আমার হাত ধরে তার সেই প্রতিশ্রুতি। সব দায়িত্ব আমার। আমি ভয় নয়, বরং এক নতুন দায়িত্ববোধে স্থির হলাম। কবুল।
কাজী বললেন, আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হলো। হ্যাঁ, বিয়ে সম্পূর্ণ হলো। আমরা স্বামী স্ত্রী। তানহা আপু আমার দিকে তাকালো। তার চোখে এখন আর কোনো জেদ নেই, আছে কেবল গভীর প্রেম আর অধিকার। সে এক মুহূর্ত অপেক্ষা না করে সবার সামনেই আমার হাতটা নিজের হাতে তুলে নিল। এখন থেকে তুই শুধু আমার আবির। আমি জানি আমার জীবন এখন সম্পূর্ণ নতুন মোড় নিয়েছে। আমার রাগী মামাতো আপু এখন আমার স্ত্রী। আমার এই পথ চলা কেমন হবে তা শুধু সময়ই বলবে। বিয়ে সম্পন্ন হওয়ার পর সবাই চলে গেলেন। পরিবারের সবাই খুশি হলেও তাদের মধ্যে এক ধরনের চাপা অস্বস্তি ছিল, যা স্বাভাবিক। কিন্তু তানহা আপু না, এখন থেকে আমার তানহা। তার চোখে ছিল শুধু স্বস্তি আর জয়। আনুষ্ঠানিকতা শেষ হতেই সে আমাকে প্রায় জোর করেই তার ঘরে নিয়ে এলো। এই ঘর যেখানে কিছুক্ষণ আগেও ছিল আমার ভয় আর তার জেদ, আজ সেই ঘরটাই আমাদের বাসর ঘর। দরজা বন্ধ হলো। বাইরে জগতের সব আলো, শব্দ আর সংশয় যেন বাইরেই থেকে গেল। ভেতরে শুধু আমরা দুজন। আমি তখনও কিছুটা নার্ভাস। বিয়ের ধকল আর পুরো পরিস্থিতির আকস্মিকতা আমাকে যেন আচ্ছন্ন করে রেখেছিল। তানহা এসে দরজার কাছে দাঁড়ালো। তার মুখে আজ কোনো হাসি ছিল না, ছিল এক গভীর আবেগ। সে তার শ্বশুরবাড়ির দেওয়া নতুন বেনারসি পরা। এখনো কি তুই আমাকে ভয় পাস আবির? আমি তার দিকে তাকালাম। এই প্রথম আমি দেখলাম তার চোখে কোনো অধিকার বোধ বা জোর নেই, আছে কেবল ভালোবাসা আর অপেক্ষা। ভয় পাই না, তবে আমি এখনও বিশ্বাস করতে পারছি না এত তাড়াতাড়ি সবটা হয়ে গেল। আর আমি এখনও জানি না আপু মানে তানহা, আমি তোমাকে কতটা ভালো। সে আমার কথা শেষ করতে দিল না। দ্রুত হেঁটে এসে আমার মুখের ওপর আলতো করে তার একটা আঙ্গুল রাখলো। তোকে বলতে হবে না আবির, আমি তোর চোখ দেখেই বুঝে গেছি তুই আমার জেদের কাছে হারিসনি, তুই তোর মনের কাছে হেরেছিস। তার কথায় কোনো অহংকার ছিল না, ছিল শুধু চরম সততা। আমি জানি আমি তোকে অনেক জোর করেছি, কিন্তু আমার মনে হয়েছিল যদি এভাবে জোর না করি তবে তুই আমার 15 বছরের ভালোবাসাটাকে কখনো স্বীকার করবি না। তোকে হারানোর ভয় আমাকে পাগল করে দিয়েছিল। তুই বিশ্বাস কর, আমি কখনো তোকে কষ্ট দিতে চাইনি, আমি শুধু তোকে চেয়েছিলাম আমার পাশে। তানহার চোখে জল ভরে উঠল। এই প্রথম আমি তার কান্না দেখলাম, যা রাগের নয়, অনুশোচনার। আমার ভেতরে শেষ দ্বিধাটুকুও যেন এই জলে ধুয়ে গেল। আমি সেই বড় আপুর প্রতি জমে থাকা সম্মান, ভয় আর স্নেহ সব কিছু যেন এক গভীর ভালোবাসায় রূপান্তরিত হলো। আমি তার হাতটা ধরলাম। আর না তানহা, কাঁদছো কেন? এখন তো আমি তোমার পাশে আছি, আর তুমি আমার স্ত্রী। এই কথা বলার সাথে সাথেই তার মুখে সেই মিষ্টি হাসি ফিরে এলো, যা আমি তার রাগের আড়ালে প্রায় ভুলেই গিয়েছিলাম। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমার স্বামী। সে তখন আমার কাঁধে হাত রাখল। আমরা একে অপরের খুব কাছে। তার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। এই নৈকট্য ছিল সম্পূর্ণ অন্যরকম, অধিকার, সম্মতির, ভালোবাসার। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ভেতরকার সব দ্বিধা দূর হয়ে গেল। আজ এই মুহূর্তে আমার সামনে সে শুধু আমার স্ত্রী, যে আমার জন্য পরিবারের সাথে লড়াই করেছে, যে পাগলের মতো আমাকে ভালোবেসেছে। আমি তাকে নিজের কাছে টেনে নিলাম। ঘর জুড়ে নেমে এলো এক পবিত্র নীরবতা। তাদের সেই প্রথম স্পর্শে, প্রথম আলিঙ্গনে তাদের সম্পর্ক ভাই বোনের বন্ধন থেকে পূর্ণতা পেল স্বামী স্ত্রীর গভীর ভালোবাসায়। আমাদের 15 বছরে জমে থাকা আবেগ, ভয় আর প্রতীক্ষার অবসান ঘটল ভালোবাসার এক রোমান্টিক মুহূর্তে। রাত গভীর হলো, আর সেই বাসঘরে ভালোবাসার জয় হলো। সেই রাতে আমি বুঝলাম তানহা জেদি হতে পারে, রাগী হতে পারে, কিন্তু তার চেয়েও বেশি সে একজন প্রেমময় স্ত্রী। আমার জীবন শুরু হলো তার বাহুডোরে, যেখানে কোনো জোর নেই, আছে শুধু অসীম ভালোবাসা আর চিরস্থায়ী সুখ। তো দর্শক বন্ধুরা, আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি।
আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন হয়েছে। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।